রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর আইপিএল 2024-এ তাদের যে গাড়ি সেটা রীতিমতো কিন্তু এবার এসে থেমে গেল। এলিমিনেটর ম্যাচে এসে রাজস্থান রয়্যালসের কাছে রীতিমতো জেতা ম্যাচ তারা একদিকে যেমন হারলো, তার পাশাপাশি এই স্বপ্ন যে তারা 2024 আইপিএলের চ্যাম্পিয়ন হতে পারে সেটাও রীতিমতো এই জায়গায় এসেই কিন্তু শেষ হয়ে গেল। এবার এই ম্যাচে এত জায়গায় এত পয়েন্ট, যেখানে আরসিবি রীতিমতোভাবে যে জিনিসগুলো তাদের হাতে ছিল সেই সমস্ত কিছুগুলো তারা ছেড়েছে, এবং এতগুলো কারণ হারের মানে গুনতে বসলে শেষ হবে না। এত জায়গায় আরসিবি এই গুরুত্বপূর্ণ ম্যাচে এতগুলো ব্লান্ডার করেছে। প্রথম থেকে যে একের পর এক আরসিবি ম্যাচ জিতে আসছিল টুর্নামেন্টের সেকেন্ড হাফে, কিন্তু তার সত্ত্বেও এই ম্যাচে এসে এতগুলো ব্লান্ডার আরসিবি করে দিল। কারণটা কি? এক জায়গায় গিয়ে এটা মনে হতে পারে যে আরসিবি মেবি এই ম্যাচে এসে প্রেশার নিয়ে নিয়েছে, কিন্তু এতগুলো ভুল করার জায়গা মানে কি করে আসতে পারে? এত ভুল মানুষ কি করে করতে পারে একটা দলের মধ্যে? সবার প্রথমে আরসিবির যে হারের মেন জায়গাগুলো, আমরা যদি সেই জায়গাগুলোতে ফোকাস করি, সবার প্রথমে ব্যাটিংয়ের দিক দিয়ে সবথেকে ফার্স্ট যে প্রবলেমটা হয়েছে সেটা হচ্ছে একটা উইকেট পড়ে যাওয়ার পর যে জায়গাতে ফাফ ডুপ্লেসি আউট হয়ে গেলেন, সেই ফাফ ডুপ্লেসির আউট হয়ে যাওয়ার পরে এখানে পাঠানো উচিত ছিল রজত পাটিদারকে, কিন্তু সেখানে পাঠিয়ে দেওয়া হলো ক্যামেরন গ্রিনকে। এবং সামনে কে বোলিং করছিলেন? সামনে বোলিং করছিলেন রবি আশ্বিন এবং ইউজি চ্যাহেল। ক্যামেরন গ্রিনের ক্ষমতা নেই এই দুজন বোলারের এগেনস্টে ব্যাটিং করা, এবং সেখানে রজত পাতিদারকে না পাঠিয়ে পাঠানো হলো ক্যামেরন গ্রিনকে। রজত পাতিদার এই মুহূর্তে স্পিনের এগেনস্টে দারুণ ব্যাটিং করছে, কিন্তু তাকে না পাঠিয়ে ক্যাম গ্রিনকে পাঠানো হলো। ক্যাম গ্রিন এখানে এসে কী করলো? ক্যাম গ্রিন এখানে এসে ডট বল খাওয়া শুরু করলো, এবং ডট বল খেলার সাথে সাথেই প্রেশারটা তৈরি হয়ে গেল বিরাট কোহলির ওপর, যার ফলে বিরাট কোহলি এখানে ইউজি চেহালকে অ্যাটাক করতে গেলেন, যেটা জেনারেলি বিরাট কোহলি করেন না। ইউজি চেহালকে অ্যাটাক করতে গেলেন এবং তিনি উইকেটটা দিয়ে চলে এলেন। অর্থাৎ ডট বলের যে প্রেশারটা এখানে ক্যাম গ্রিন তৈরি করলো, সেই প্রেশারটার জন্য কিন্তু কোহলিকে বাধ্য হয়ে ফোর্সফুলি শট খেলতে হলো এবং তিনি আউট হয়ে ফিরে চলে গেলেন। এটা ব্যাটিংয়ের দিক দিয়ে আমার মনে হয় বিশাল বড় একটা ব্লান্ডার রয়েছে, কারণ রজত পাতিদার এই মুহূর্তে আরসিবি ব্যাটিং লাইন আপের অন্যতম ইনফর্ম ব্যাটসম্যান, যে প্রতিটা ম্যাচে রান করছে, এবং সেই যতগুলো ম্যাচে রান করেছে আরসিবি কিন্তু ভালো পারফর্ম করেছে। সো ওভারঅল রজত পাতিদারকে এখানে ভুলভাবে ইউজ করা হয়েছে, তাকে অ্যাজ এ অ্যাটাকিং প্লেয়ার ইউজ করা যেতেই পারতো। রজত পাতিদার এবং বিরাট কোহলি যদি দুটো এন্ডে থাকতো, আই থিঙ্ক রাজস্থানের ক্ষেত্রে এখানে কিন্তু প্রবলেম তৈরি হতে পারতো, কারণ এই দুজনই স্পিন কিন্তু যথেষ্ট ভালো খেলে, দুজনই ইন্ডিয়ান ব্যাটসম্যান। এটা একটা অনেক বড় প্রবলেম হয়েছে। দ্বিতীয় প্রবলেমের কথা যদি বলি, দ্বিতীয় কারণের কথা যদি বলি, অবশ্যই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সব থেকে বড় যেটা ব্যাপার, প্রথম থেকে তাদের যে ফিল্ডিংয়ে মিস, এত ক্যাচ মিস। জয়সওয়ালকে এখানে একটা সুযোগ দেওয়া হয়েছে, জয়সওয়ালের পাশাপাশি টম কোল আর ক্যাডমোর, তাকে সুযোগ দেওয়া হয়েছে। এত ক্যাচ মিস এবং ফিল্ডিং মিস, বল হাতের পাশ দিয়ে চলে যাচ্ছে, হাতে লেগে 4 হয়ে যাচ্ছে। এত ফিল্ডিং মিস একটা এরকম ভাইটাল ম্যাচে, যেখানে আরসিবির রান হয়েছে মাত্র 170-র কাছাকাছি, 172। তো এই জায়গা থেকে এত ফ্রিজ, এত ফ্রি জিনিস রাজস্থানকে আরসিবি দিয়েছে, তাদের জন্য কিন্তু বিষয়টা আরও অনেক বেশি ইজি হয়ে গেছে। শেষের দিকে ম্যাচটা আরেকটু ক্লোজ হয়েছিল, আরেকটু বেশ ব্যাপার তৈরি হয়েছিল, কিন্তু কিছু করার নেই, যেহেতু রানটা অনেক কম, সেই জায়গাতে রাজস্থানের পক্ষে জেতাটা কিন্তু অনেকটা ইজি হয়ে গেল। এবার আরও একটা ব্যাপার যদি এখানে দেখা যায়, রাজস্থান রয়্যালস এমন একটা টিম যে কিন্তু খুব একটা ফর্মে নেই, তারা লাগাতার এতগুলো ম্যাচ হেরে আসছে, এবং আরসিবির পক্ষে তাদেরকে হারানোটা কিন্তু খুব একটা কঠিন কাজ ছিল না। তারা যদি নর্মাল ক্রিকেট খেলতো আরসিবি, তাহলে কিন্তু ম্যাচটা কোথাও না কোথাও রানটা ফার্স্ট ইনিংসে আর একটু বেশি হতেই পারতো। এবং প্রথম ইনিংসে ট্রেন্ট বোল্টকে প্রপারলি ডিল করতে পারেনি আরসিবি। ট্রেন্ট বোল্ট 4 ওভার বল করেছেন মাত্র 15 রান দিয়ে। প্রথম 3 ওভারে, যদি আমি খুব একটা ভুল না করে থাকি, প্রথম 3 ওভারে সে 6 বা 8 এরকম কিছু একটা দিয়েছিল। অর্থাৎ ট্রেন্ট বোল্টকে প্রপারলি ডিল করতে পারেনি, তার সাথে চেহেল এবং আশ্বিনকেও কিন্তু সেইভাবে অ্যাটাক করতে পারেনি। চেহেল পরের দিকে একটু রান কনসিড করলেও আশ্বিনের এগেনস্টে কিন্তু ভীষণভাবে ব্যর্থ হয়েছে আরসিবির ব্যাটিং লাইন আপ, এবং সেই জায়গাতেই তারা কিন্তু এই জায়গাটাকে রীতিমতো ক্যাপচার করে নিয়েছে। সন্দীপ শর্মা যথেষ্ট এক্সপেন্সিভ, এবং তার সাথে রাজস্থানের বাকি পেস বোলাররাও যথেষ্ট এক্সপেন্সিভ, কিন্তু যে ড্যামেজটা করার সেটা ট্রেন্ট বোল্ট এবং রবি আশ্বিন কিন্তু এখানে করে বেরিয়ে গেছেন। এবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বোলিং লাইন আপের কথা যদি বলা হয়, ফিল্ডিং তো একটা অবশ্যই খুব খারাপ একটা অংশ ছিল, যে জায়গায় খুবই খারাপ বোলিং হয়েছে, খুব খারাপ ফিল্ডিং হয়েছে। বোলিংয়ের কথা যদি বলা হয়, ইয়াস দয়াল আজকে একটু এক্সপেন্সিভ, তার পাশাপাশি সিরাজ
সিরাজ ভালো বোলিং করেছে, কিন্তু ব্যাপারটা এই জায়গায় দাঁড়িয়ে গেছে যে যেহেতু 170-72 রান, এই জায়গাতে বোলারদের কাছ থেকে কিন্তু অনেক বেশি আশা করে ফেলছে আরসিবি। অর্থাৎ বোলারদের কাছ থেকে এক্সপেক্টেড এমনটাই ছিল যে তারা 4 ওভার বল করবে, 15-20 রান দেবে এবং 1-2 করে উইকেট নিয়ে যাবে। এবার এরকমটা এক্সপেক্ট করা, যেখানে ডিউয়ের একটা ব্যাপার রয়েছে, প্রথম ইনিংসেও ডিউ ছিল, দ্বিতীয় ইনিংসেও কিন্তু ডিউ ছিল, তো সেই জায়গায় এই জিনিসগুলো পাওয়া কিন্তু অত্যন্ত কঠিন একটা ব্যাপার। তো এই জায়গাতে আই থিঙ্ক প্রথম ইনিংসে রান কম হওয়া, এটা কিন্তু আরসিবির জন্য একটা বিরাট বড় সেটব্যাক হয়ে গেছে। অর্থাৎ একটা ইম্পর্টেন্ট ম্যাচ, যেখানে এলিমিনেটর ম্যাচ, এরকম জায়গাতে আরসিবির ডেফিনেটলি এখানে রানটা আরেকটু বেশি হওয়ার উচিত ছিল এবং 190 তো হওয়া উচিত ছিল। এবি ডিভিলিয়ার্স তিনি ম্যাচের শুরুতে বলেছিলেন 190 আরসিবিকে করতে হবে, বাট তারা পারেনি, রানটা তার থেকে আরও 15-20 রান কম হয়েছে। এবার আরসিবির সামনে সবথেকে বড় যে অপরচুনিটি যেটা ছিল সেটা হচ্ছে রাজস্থান রয়্যালস এমন কোনো টিম নয় যে 220-30 রান করে দেবে। রাজস্থান রয়্যালসের সামনে একটা খুব একটা ঠিকঠাক যদি টার্গেট দেওয়া যেত, লাইক 185-190, একটা ঠিকঠাক টার্গেট দিলেই কিন্তু রাজস্থান রয়্যালস এখানে ফাঁসতো। কারণ তাদের এই মুহূর্তে বিরাট প্রবলেম, তাদের কোনো ব্যাটসম্যান এরকম নেই রিয়ান পরাগ ছাড়া যে প্রপারলি ফর্মে আছে। যশস্বী জয়সওয়াল আফটার আ লং টাইম আজকে ফর্মে এলো, এবং টম কোলার ক্যাডমোর তিনি গত ম্যাচেও সেরকম পারেননি, আজকেও সেরকম তার থেকে খুব একটা দেখতে পাওয়া গেল না, বেশ কিছু ক্যাচও তার মিস হয়েছে। সঞ্জু স্যামসন আগেন একটা খুবই র্যাশ শট খেলে এখানে তিনি আউট হয়ে ফিরে চলে গেলেন। একমাত্র ম্যাচটাকে যদি কেউ ধরেছিল তো সেটা রিয়ান পরাগ, এবং শেষের দিকে অবভিয়াসলি এখানে হেটম্যার এবং রবম্যান পাওয়েল এসে ম্যাচ ফিনিশ করবে, এটা এক্সপেক্টেড ছিল। কিন্তু এমন একটা টিম যে টিমের সব ব্যাটসম্যানরা ফর্মে নেই, সেই টিমের এগেনস্টে আরসিবি যদি এখানে একটা প্রপার টার্গেট সেট করতে পারতো, ডেফিনেটলি ম্যাচটা কিন্তু আরসিবির ম্যাচই ছিল। অর্থাৎ রাজস্থান রয়্যালস অবভিয়াসলি এখান থেকে এসআরএইচ অথবা কেকেআর, এই সমস্ত টিমগুলোতে কিন্তু রাজস্থান রয়্যালস পিছিয়ে ছিল, কারণ এই মুহূর্তে তাদের ব্যাটসম্যানরা ফর্মে নেই, লাগাতার একের পর এক ম্যাচে তারা কিন্তু পরাজিত হতেই থাকছে। সো এই জায়গায় আজকে ডেফিনেটলি আরসিবির ম্যাচটা জেতার কথা, খুবই একটা কাইন্ড অফ ইজি টিমই ছিল আরসিবির, মোটামুটিভাবে আজকে একটা জেতার ম্যাচ ছিল, কিন্তু তারা শুধুমাত্র নিজেদের ডিসিশনগুলো ঠিকঠাক করতে পারেনি। কেন এখানে রজত পাতিদারকে 1 ডাউন পাঠানো হবে না স্পিনারগুলোর এগেনস্টে? আবার অ্যাট দ্য সেম টাইম ম্যাক্সওয়েল, 11 কোটি টাকা দাম দিয়ে কেনা ম্যাক্সওয়েল, যিনি বেশ কয়েক বছর আরসিবিতে আছেন, ম্যাক্সওয়েলের তরফ থেকে পুরো সিজনে কোনো পারফরমেন্স আসেনি, আজকেও কোনো পারফরমেন্স আসেনি। তিনি আসলেন পিচে ব্যাট করতে, প্রথম বল তিনি ভাবলেন আমি আজকে স্টেডিয়াম পার করে দেবো, তিনি উইকেট দিয়ে চলে গেলেন। 11 কোটি টাকা দাম দিয়ে গ্লেন ম্যাক্সওয়েলকে নেওয়া হয়েছে, শুধুমাত্র এখানে তাকে দিয়ে ব্যাটিং করানো হয়েছে, বোলিংয়ের দিক দিয়েও তাকে নিয়ে যাওয়া হয়নি। কেন নিয়ে যাওয়া হয়নি আই ডোন্ট নো। বোলিং ডেফিনেটলি এখানে ম্যাক্সওয়েলকে 2-1 ওভার করানোই যেত, কারণ ম্যাক্সওয়েল বোলিংটাও ঠিকঠাক করছিলেন অ্যাটলিস্ট। শুধুমাত্র ব্যাটিংয়ের জন্য ম্যাক্সওয়েলকে নেওয়া বাধ্য হয়ে, এবং আমার মনে হয় এটাই ম্যাক্সওয়েলের মেবি নেক্সট লাস্ট সিজন, এবং ইন ফিউচার তাকে আরসিবি কোনোভাবেই রিটেন করবে না, যে ধরনের পারফরমেন্স এখানে কিন্তু সে করেছে। সো ওভারঅল বিরাট কোহলির রান আউটটা অসাধারণ ছিল। আমি একটু আগেই পোস্ট করলাম যে বিরাট কোহলি একটা এমন ফিটনেস ফ্রিক, মানে এতটা ফিটনেস মানুষের কীভাবে থাকতে পারে, যতগুলো বল তার কাছে গেছে ম্যাক্সিমাম বলে সে কিন্তু ওখানে সিঙ্গেল নেওয়া আটকে দিয়েছে, ম্যাক্সিমাম বলে সেখানে সিঙ্গেলটা আসেনি। অ্যান্ড যে বলটায় তিনি আউট করলেন ধ্রুব জুড়েলকে, সেটাতে একটু ফাম্বল ছিল, ধ্রুব জুড়েল রানটার জন্য শিওর ছিলেন না। তো সেই জায়গাতে একটা অসাধারণ থ্রো, অ্যান্ড ক্যামেরন গ্রিনকেও কিছুটা ক্রেডিট দিতে হয়, কারণ যেভাবে বলটা ধরে তিনি গ্যাদার করেছিলেন, বাট একটা পারফেক্ট থ্রোতে যে জিনিসগুলো থাকে, যে জায়গায় বলটা পড়ে যে হাইটে বলটা আসলে সেটা রান আউট করতে সুবিধা হয়, এক্স্যাক্ট পারফেক্ট এক্সাম্পল যেটা হয় সেটা বিরাট কোহলি ওখানে করে দেখিয়েছেন, এবং ফিল্ডিংয়ে বিরাট কোহলির তরফ থেকে যেটুকু করার তিনি সেটা করে দেখিয়েছেন। শেষের দিকে এসে ডেফিনেটলি মোহাম্মদ সিরাজ নিজের বেস্ট ট্রাই করেছে, এখানে রিয়ান পরাগের উইকেটটা সে নিয়েছে, বাট স্টিল খুব একটা বেশি করার কিছু ছিল না। লোকি ফার্গুসন তিনি যখন বল করতে আসেন তখন আই থিঙ্ক 2 ওভারে 12 রান সামথিং দরকার, তো সেই জায়গায় কতটা ফার্গুসন ওখানে আটকাতে পারবেন, অ্যান্ড 2টো বাউন্ডারি তো তারপরে তিনি দিয়েও দিলেন, 13 দরকার ছিল তিনি 2টো বাউন্ডারি দিয়ে দিলেন। সো ওভারঅল আরসিবিকে ডেফিনেটলি ভাবনা চিন্তা করতে হবে ইন ফিউচার। তাদের বেশ কিছু প্লেয়ার রয়েছে ম্যাক্সওয়েলের মতো যাদের নিয়ে ভাবনা চিন্তা করতে হবে। আই থিঙ্ক ম্যাক্সওয়েল নিজের বেস্ট যেটা সেটা মেবি টাইমটা সে পেরিয়ে এসছে। আইপিএলে ম্যাক্সওয়েলের বেস্ট সিজন তখন ছিল যখন সে পাঞ্জাবের হয়ে খেলেছিল, সেই টাইমটা সে অবভিয়াসলি পেরিয়ে চলে এসছে। অ্যান্ড নাও আরসিবির জন্য 15-16 বছর কন্টিনিউ এই
স্ট্রাগল, এই স্ট্রাগল কিন্তু আরসিবির জন্য শেষ আর হচ্ছে না। এত বাজে ফিল্ডিং আজকে, তার সাথে ব্যাটিংয়ের দিক দিয়ে অনেকটাই রান তারা আজকে কম করেছিল, এবং এটাই আজকে সবথেকে বড় হাইলাইট যে আরসিবির তরফ থেকে যে রানটা এক্সপেক্টেড ছিল সেটা তারা করতে পারেনি। একটা এরকম ব্যাটিং পিচ নাও, অনেকেই পিচটাকে এখানে ক্রিটিসাইজ করতে পারেন, বাট পিচ যথেষ্ট ভালো ব্যাটিং পিচ ছিল। প্রথম ইনিংসে যে বল ফেঁসে আসছিল এরকম কিন্তু হয়